আসসালামু আলাইকুম। তোমরা কি শুনতে পাচ্ছ? রেসপন্স করো একজন। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। আমাদের হচ্ছে কি আজকে আমরা লেকচার নাম্বার 8, এটা আমরা শুরু করার পেছনে আজকে পুরোটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গিয়ে আমরা লাস্ট ক্লাসে কিছু নৌকার ম্যাথ করেছিলাম, আজকেও কিছু নৌকার ম্যাথ করব এবং সাথে সাথে আমরা ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের উপর ডিপেন্ড করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যাতে করে আমরা আমাদের এই ক্লাসে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, সামান্তরিকের সূত্র বা আরও যে অ্যাপ্লিকেশন আছে বা ফর্মুলা আছে সেগুলোর উপর ভিত্তি করে যে ম্যাথগুলো আছে সেগুলো যাতে মোটামুটি ব্যাকআপ দিতে পারি আমরা, এবং পুরোপুরিভাবে আমরা এটা আয়ত্ত করতে তখনই শিখবো যখন আমরা অনেক বেশি প্র্যাকটিস করতে পারবো। ওকে ফাইন, আমরা আমাদের লেকচারে শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে লেকচার নাম্বার 8। কোশ্চেন নাম্বার 1 যেটা এখানে বলা আছে যে দুইটা ভেক্টর, চারটা ম্যাথ আমরা আজকে সলভ করবো, এটা হচ্ছে তাদের প্রথম তাদের মধ্যে। আচ্ছা, ম্যাথটা এরকম যে দুইটা ভেক্টর বলে দেওয়া আছে যে এ ভেক্টর হচ্ছে কি 2 1 -1 আর বি ভেক্টর হচ্ছে 1 -2 -3। এ ও বি এর মধ্যবর্তী কোণের কত পরিবর্তন করলে তাদের ডট গুণের মান ও ক্রস গুণের মান সমান হবে। আবার করি, সেখানে হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণের কত পরিবর্তন করলে তাদের ডট গুণের মান আর ক্রস গুণের মান কি হবে, সমান হবে। প্রথমত আমরা জানি না এ আর বি এর মধ্যবর্তী কোণ এই মুহূর্তে কত আছে। সো আমরা ধরে নিলাম এ ও বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো আমরা লিখতে পারি, আমরা তোমাদের মধ্যে কেউ একজন বলো যে আমরা যখন দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণফল করি তখন আমরা কি করে থাকি, ক্রস নাকি ডট? বলো দেখি। ডট প্রোডাক্ট করে থাকি। আচ্ছা, তো এই কারণে আমরা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণন করলাম। একটা হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। তাহলে কস থিটা কত আসলো, এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এখানে আমরা কিভাবে অ্যাঙ্গেল মান, দুইটা ভেক্টরের মধ্যে কিভাবে আমরা অ্যাঙ্গেল ক্যালকুলেশন করতে পারি এটা কিন্তু আমরা ইজিলি করতে পারি, তাই না? এটা আমাদের নতুন করে আর দেখার কিছু নেই, এটা আমরা ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারবো। সেখানে আমরা দেখলাম যে থিটার মান আসলো 70.89 ডিগ্রি। ওকে, এ আর বি এর মধ্যবর্তী কোণের মান আছে 70.89 ডিগ্রি। আমরা পরের লাইনটা যেটা ধরি কোণের মান আলফা হলে ডট ও ক্রস গুণের মান সমান হবে। উপরে কোশ্চেন বলেছে যে কোণের মান কত পরিবর্তন করলে। আমরা এখানে দেখেছি যে কোণের মান আমরা দেখেছি যে 70.89। এখন 70.89 থাকলে তাদের ডট গুণের মান অথবা ক্রস গুণের মান হয়তো বা সমান হয় না। আমরা ধরে নিলাম যে কোণের মান যদি আলফা হয় তখন ডট ও ক্রস গুণের মান সমান হয়। তাহলে এখানে লিখলাম এ ডট বি ইজ ইকুয়ালস টু এ ক্রস বি এর মডুলাস, কারণ এ ক্রস বি এর মান আর এ ডট বি এর মান যাতে সমান হয় এই কারণে আমরা সমান নিয়ে কাজ করা শুরু করলাম। তো যেহেতু ধরেছি আলফা এই কারণে লিখেছি এ ডট বি হচ্ছে এ বি কজ আলফা আর এ ক্রস বি এর মডুলাস হচ্ছে এ বি সাইন আলফা। তারপর উভয় পক্ষ থেকে এ বি আর এ বি ক্যান্সেল আউট হয়ে যায়। তারপর যদি এই কজ আলফাকে আমরা অপর পাশে নিয়ে যাই তাহলে সাইন আলফা নিচে চলে আসছে আর এই পাশে 1 থেকে যাচ্ছে। তো সাইন আলফা বাই কজ আলফা হচ্ছে গিয়ে ট্যান আলফা, আর এখানে 1 এর বদলে 1 আছে, 1 কে আমরা লিখতে পারি ট্যান 45 ডিগ্রি। তারপর উভয় পক্ষ থেকে ট্যান এবং ট্যান ক্যান্সেল করে দিলে আলফা আসলো 45 ডিগ্রি। তার মানে দুইটা ভেক্টর, উপরে যে দুইটা ভেক্টর দেওয়া আছে এ এন্ড বি, এ আর বি এর মধ্যবর্তী কোণের মান যদি হয় 45 ডিগ্রি তখনই কেবল ডট ও ক্রস গুণের মান সমান হবে। ওকে, কেউ একজন হাত তুলেছো, দেখি বলো দেখি কি সমস্যা, কি কোয়েশ্চেন, তাড়াতাড়ি বলো। ওকে, তো এই হচ্ছে কি আমাদের, তো এখন আমরা দেখলাম যে আলফার দুইটা এ আর বি এর মধ্যবর্তী কোণের মান যদি 45 ডিগ্রি হয় তবেই কেবলমাত্র তাদের ডট ও ক্রস গুণের মান সমান হয়। কিন্তু এ আর বি এর ডট গুণফলের এ আর বি এর মধ্যবর্তী কোণ এই মুহূর্তে আছে 70.89। তোমাকে কতটুকু পরিবর্তন করতে হবে, এখানে বলা আছে যে কোণের মান কত পরিবর্তন করতে হবে। ওকে, এই কারণে আমরা কি করলাম, কোণের মান 45 ডিগ্রি উপরোক্ত শর্ত মেনে চলে। অতএব কোণের মান 70.89 থেকে 45 বাদ দিলে সেটা আসে 25.89। কি করতে হবে, কমাতে হবে, এইভাবে উল্লেখ করতে হবে, কমাতে হবে। শুধু অ্যান্সার যদি লিখে দাও 25.89 ডিগ্রি
তাহলে টিচার যদি তোমাকে কেটে দেয় যে 25.5989 ডিগ্রি কি বাড়াবো নাকি কমাবো, এই কোশ্চেন তুমি করে যদি তোমাকে মার্কস 0 দেওয়া যায়, তাহলে ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু আর্গিউ উইথ হিম। ওকে, তো তোমাকে এখানে বলতে হবে যে 25.89 ডিগ্রি কমাতে হবে। ঠিক আছে, আমি হচ্ছে কি লেকচারে দেখা যায় অনেক কথাই বলি, যেটা তোমরা হোমওয়ার্ক যখন সাবমিট করো তখন হচ্ছে এই সকল অ্যান্সার গুলাতে তোমরা বারবার একই জায়গায় ভুল করো। ঠিক আছে, এই সকল ভুলগুলো করা যাবে না, লেকচারটা মনোযোগ দিয়ে শুনতে হবে। তো কোণের মান 25.89 ডিগ্রি কমাইতে হবে, এই কমাতে হবে শব্দটা উল্লেখ করতে হবে। অথবা আমরা দেখতে পাচ্ছি যে কোণের মান 45 ডিগ্রি যদি হয় তাহলে উপরে সত্য মেটে যাবে, অ্যান্সার কিন্তু 45 ডিগ্রি না। অ্যান্সার ওরা জিজ্ঞেস করেছে যে কোণের মান কত পরিবর্তন করতে হবে, পরিবর্তন চাচ্ছে। এই কারণে আমরা দেখে নিলাম যে আগে ছিল 70, তো 45 ডিগ্রি যদি করি তাহলে সমান হবে, এখানে কত কমাতে হবে, কতটুকু কমাতে হবে, 25.89 ডিগ্রি কমাতে হবে। এগুলো ভালো মতো খেয়াল রাখবা, এগুলা তখন আবার বলবা না যে কেন এরকম হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে এরকম যে এ ও বি এর মধ্যবর্তী কোণের মান কত পরিবর্তন হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ পূর্বের অভিক্ষেপের তুলনায় 1/4 হবে। আবার পড়ি যে এ ও বি এর মধ্যবর্তী কোণের মান কত পরিবর্তন হলে এ ভেক্টরের ওপর বি এর অভিক্ষেপ পূর্বের অভিক্ষেপের তুলনায় 1/4 হবে। পূর্বে তাদের মধ্যবর্তী কোণ ছিল আলফা, এখন বলেছে কোণের মান কতটুকু পরিবর্তন হলে নতুন অভিক্ষেপটা পূর্বের অভিক্ষেপের কত গুণ হবে, 1/4 হবে। ঠিক আছে, কোয়েশ্চেন নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা আমি জিজ্ঞেস করছি, তোমরা থাকলে এখনই বলো, আমি নেক্সটে অ্যান্সার কিভাবে করতে হবে সেটাতে চলে যাচ্ছি। আছে কোনো কনফিউশন এই কোয়েশ্চেনটাতে? আছে স্যার এখানে পূর্বের অভিক্ষেপ বলতে কি বোঝানো হয়েছে? কোনো কনফিউশন? আমি ধরে নিচ্ছি নাই, তাহলে ঠিক আছে। তো আমরা দেখে নেই যে এ ও বি এর মধ্যবর্তী কোণ যখন থিটা, তখন এর ওপর বি এর অভিক্ষেপ হচ্ছে b1। আমরা ধরে নিয়েছি যে এ ভেক্টরের ওপর বি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে b1, তাহলে এর ওপর বি এর অভিক্ষেপ কত হবে, b cos থিটা হবে। এটা আমরা অনেক আগে পড়ে আসছি যে লম্ব অভিক্ষেপ কি হবে, সেকেন্ড কিংবা থার্ড লেকচারে পড়ে আসছি। আর আবার একটু দেখে নিবা যে এ ভেক্টরের ওপর বি এর অভিক্ষেপ সবসময় হয় b cos থিটা, এই b cos থিটাকে আমি ধরে নিচ্ছি b1। তো b1 কত আসছে, b cos থিটা, b ভেক্টরের মান হচ্ছে √14, cos হচ্ছে 70.89। কোত্থেকে পেলাম স্যার থিটা? এটা হচ্ছে ঠিক আগের ম্যাথটাতে পেলাম, কারণ আগের ম্যাথে এ আর বি এর মধ্যবর্তী কোণ আমরা দেখিয়ে এসেছিলাম 70.89 ডিগ্রি এসেছিল। তারপর আমরা বসিয়ে দেখলাম যে এর ওপর বি এর অভিক্ষেপ কত আসছে, 1.225 আসছে। ওকে, আচ্ছা, ধরি আমরা এবার আমাদের মেইন ফাংশনে চলে যাচ্ছি, যে ধরি এ ও বি এর মধ্যবর্তী কোণ আলফা হলে অভিক্ষেপ পূর্বের তুলনায় কত হবে, 1/4 হবে। পূর্বে অভিক্ষেপ কত ছিল, b1। আমরা ধরে নিচ্ছি যে এ আর বি এর মধ্যবর্তী কোণ আলফা আছে। এখন এই মুহূর্তে এ এর ওপর বি এর অভিক্ষেপ হচ্ছে b2। ওকে, এই b2টা হচ্ছে যখন কোণের মান আলফা তখন অভিক্ষেপ হচ্ছে b2, আর যখন কোণের মান থিটা তখন অভিক্ষেপ হচ্ছে b1। তো এর ওপর বি এর অভিক্ষেপ b2 কত হবে, b cos আলফা। যদি থিটা হয় তখন লিখেছি b cos থিটা, যখন আলফা হবে তখন লিখবো b cos আলফা। ওরা বলেছে যে নতুন অভিক্ষেপটা হবে পূর্বের অভিক্ষেপের 1/4। এই কারণে আমরা b2 এর বদলে লিখলাম b1/4, b2 এর বদলে লিখলাম b1/4, আর b cos আলফার জায়গায় b cos আলফা আছে। তারপর আমরা cos আলফাকে এই পাশে রেখে বিটাকে ওই পাশে পাঠিয়ে দিলে সেটা হয়ে যাবে 4 এর সাথে গুণ হয়ে 4b, আর উপরে b1 তো আমরা জানি সেটা 1.225, আর 4 তো লিখেছি, আর b হচ্ছে কি বি ভেক্টরের মান 14। এটা নিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখলাম আলফার মান আসলে 85.31 ডিগ্রি। তো কোণ যদি 85.31 ডিগ্রি হয় তবেই অভিক্ষেপ পূর্বের অভিক্ষেপের তুলনায় 1/4 হবে। তাহলে কোণের মান ওরা আবার একইভাবে বলেছে যে কোণের মান কত পরিবর্তন করতে হবে। তো কোণের মান আলফা মাইনাস থিটা, আলফা কত 85.31, আর আগে তার কোণ ছিল 70.89, কতটুকু করতে হবে, 14.42 বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি শব্দ যদি উল্লেখ না করো তাহলে তোমাকে অ্যান্সারে কিছু মার্কস কাটতে পারে। ঠিক আছে, তোমাকে দেখতে হবে কোণের মান এতটুকু বৃদ্ধি নাকি হ্রাস করতে হবে, সেগুলা ভালো মতো উল্লেখ করতে হবে, তবে তুমি কেবল ফুল মার্কস পাবা, আদারওয়াইজ তোমাকে মার্কস কাটা হবে। ওকে, আচ্ছা, এবার জিজ্ঞেস করি, আফিফ, ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছ আফিফ? জি স্যার। হ্যাঁ, তুমি কি ম্যাথটা বুঝছো? জি স্যার, বুঝছি। হোমওয়ার্ক দিছো তুমি? জি স্যার। কত রোল নাম্বার তোমার? 1939।
39 1939 তুমি আমাকে কোথায় হোমওয়ার্কটা কোথায় দিয়েছো আরেকবার ক্লাস শেষে আরেকবার নক করবা, ঠিক আছে? যেখানে দিয়েছো মেইলে বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যেখানে আবার দিয়েছো আরেকবার নক করবা, মনে থাকবে? জি স্যার। ওকে, আর যদি নক না করো তোমাকে অ্যাবসেন্ট দিয়ে দিব। আমি হুট করে আরেকবার আরেকজনকে জিজ্ঞেস করব এই মুহূর্তেই আরেকবার। এখন এই ম্যাথটা যেটা আমি বুঝালাম, যে দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথে কারো কোনো কনফিউশন আছে, কোনো প্রবলেম আছে? আছে কারো? নাই। ওকে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি কারো কোনো প্রবলেম না। এবার আমরা স্টপ শেয়ারে যাচ্ছি। আমি কিছু ভেক্টরের ম্যাথ আজকে আমি কিছু বোর্ডে আলোচনা করব, নদীর ম্যাথ কিছু বোর্ডে আলোচনা করব। তোমরা কেউ যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোয়েশ্চেন থাকে চ্যাট বক্সে লিখবা, কারণ আমার ক্যামেরার দিকে তাকানোর সময় হবে না বা সুযোগ হয়তো বা নাও হতে পারে। আমি বোর্ডে চলে যাচ্ছি। ওকে, আই থিঙ্ক তোমরা বোর্ড দেখতে পাচ্ছ, রাইট? জি স্যার, দেখা যাচ্ছে বোর্ড। ওকে, ফাইন। আমরা নদীর ম্যাথ কিছু করব। নদীর ম্যাথের প্রবলেম সলভ করার আগে আমরা কিছু পূর্বের লেকচারগুলো নিয়ে অল্প কিছুক্ষণ আলোচনা করব। ওকে, কেউ কোনো ঝামেলা করবে না। খেয়াল করে দেখো যে প্রতিটা বোর্ড দেখতে পাচ্ছি না। বোর্ড দেখতে না পারলে একবার রিস্টার্ট দাও নেট। এখানে আমরা যে কোনো একটা ভেক্টর যদি নেই, বি একটা ভেক্টর, এই বি ভেক্টরের একটা হচ্ছে এক্স অক্ষ, এখানে আছে ওয়াই অক্ষ ড্র করেছি। আনুভূমিক বরাবর যে অক্ষ সেটা হচ্ছে এক্স অক্ষ, উলম্ব বরাবর যে অক্ষ সেটা হচ্ছে ওয়াই অক্ষ। এই বি ভেক্টর যদি এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকে, তাহলে বি ভেক্টরের আনুভূমিক উপাংশ, বি ভেক্টরের আনুভূমিক উপাংশ হবে বি কস থিটা, আর বি ভেক্টরের উলম্ব উপাংশ হবে বি সাইন থিটা। বি সাইন থিটা। ওকে, উলম্ব উপাংশ হচ্ছে বি সাইন থিটা আর আনুভূমিক উপাংশ হচ্ছে বি কস থিটা। এই বি কস থিটা কোন অক্ষ বরাবর ক্রিয়াশীল? বি কস থিটা হচ্ছে গিয়ে এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল। আর বি সাইন থিটা কোন অক্ষ বরাবর ক্রিয়াশীল? বি সাইন থিটা হচ্ছে উলম্ব অক্ষ বরাবর ক্রিয়াশীল। এখন আমাদের এই হচ্ছে গিয়ে আমাদের কনসেপ্ট, ঠিক আছে, যেটা আমরা আগেও আলোচনা করেছি কয়েকবার। আমরা নদীর ম্যাথ করার আগে এই উপাংশ ভেক্টর আমাদের প্রচুর কাজে আসবে। আমরা একটা নদীর দুইটা পার ড্র করলাম। ওকে, এখন মনে করো স্রোত এই এ থেকে বি এর দিকে স্রোত যাচ্ছে, হচ্ছে এ থেকে বি এর দিকে স্রোত যাচ্ছে, পানি এ থেকে বি এর দিকে যাচ্ছে। আমি যদি কোনো একটা ছোট একটা যে কোনো একটা হালকা বস্তু যদি পানির ওপর ফেলে দেই, তাহলে এই হালকা বস্তুটা কোথায় যাবে বলো দেখি? এ থেকে বিতে যাবে, সিতে যাবে, না ডিতে যাবে? আমি জাস্ট এখানে একটা হালকা বস্তু যে নদীর উপর ফেলে দিলাম, ঠিক এই বিন্দুতে ফেলে দিলাম, তাহলে এই বস্তুটা কোথায় যাবে? বি এর দিকে যাবে। এ থেকে বি এর দিকে যাবে স্যার। এ থেকে বি এর বি এর দিকে। দিকে যাবে, কোনো কনফিউশন নাই, ঠিক আছে, ভেরি সিম্পল। এ থেকে বি এর দিকে যাবে। যদি এটা একটা নৌকা হয়, মনে করো এটা একটা বোট, এই নৌকাটা এটা একটা নৌকা, এই নৌকাটা যদি স্টপ থাকে, এই নৌকাটার মনে করো কোনো গতিবেগ নাই, জাস্ট স্টপ, তাহলে এই নৌকাটা কোত্থেকে কোথায় যাবে এখন বলো দেখি? মানে নৌকাটা মাঝপথে, নদীর মাঝপথে আছে, থেমে আছে, এখন নৌকাটা কোথায় যাবে? এটা এ থেকে বেশি যাবে। বি এর দিকে যাবে। এ থেকে বি এর দিকে যাবে। তার মানে আমি বুঝতে পারলাম একটা নৌকা ডান দিকে যাওয়ার জন্য শুধুমাত্র তাকে হেল্প কে করতেছে? এই স্রোত ছাড়া, স্রোত হেল্প করতেছে, রাইট? জি স্যার। ওকে, জি স্যার। এবার মনে করো নদীতে কোনো স্রোত নাই। ওকে, আমি পাশে লিখে নিচ্ছি নো স্রোত, নদীতে কোনো স্রোত নাই। ওকে, নদীতে কোনো স্রোত নাই। এবার যদি স্যার, মনে স্ক্রিনটা শেয়ার করে কি? এইখানে মনে করো নদীতে কোনো স্রোত নাই, এইখানে যদি আমি একটা নৌকা রেখে দেই, নৌকার মনে করো নৌকারও কোনো বেগ নাই, নৌকাও জাস্ট এখানে চুপচাপ দাঁড়ায় আছে বা বসে আছে, নৌকাটা জাস্ট এভাবে আছে, কোনো দড়ি দিয়ে বাঁধা নাই, তাহলে এই নৌকাটা কি সিতে যাবে, ডিতে যাবে, এর দিকে যাবে, না বি এর দিকে যাবে? স্থির থাকবে স্যার। থাকবো। একেবারে কি থাকবে? স্টপ থাকবে। স্থির থাকবে। হ্যাঁ, এখানে হচ্ছে এখানে স্টপ থাকবে। এখন ধরে নাও স্রোত নাই, একইভাবে নো স্রোত। এখন যদি নৌকাটা এই অবস্থা যেখানে আমি ড্র করেছি এই অবস্থান থেকে নৌকাটা সোজাসুজি যাত্রা শুরু করলো, তাহলে সে কি সি এর পারে যাবে না ডি এর পারে আসবে? সি এর পারে যাবে। সি এর পারে যাবে। সি যে পারে আছে সে ওই পারে চলে যাবে। আচ্ছা, খেয়াল করে দেখো নৌকাটা ডি, মনে করো এই ডি বিন্দু থেকে যাত্রা শুরু করলো, সে সুন্দর মতো সি তে চলে যাবে যদি কোনো স্রোত না থাকে।
এখন মনে করো স্রোত আছে, ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে স্রোত আছে। স্রোত কোন দিকে আছে? একইভাবে এই দিকে আছে। স্রোত হচ্ছে এই বরাবর স্রোত আছে। তাহলে নৌকাটা কি সি তে যাবে নাকি এই ই বিন্দুতে যাবে ই নাকি বিন্দুতে যাবে স্যার। নাকি এফ বিন্দুতে যাবে? ই বিন্দুতে স্যার। ই বিন্দুতে যাবে। কেন? কারণ স্রোতটাকে ধাক্কা দিতে 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 ধাক্কা এক দিতে সময় দিতে ই ই বিন্দুতে বিন্দুতে নিয়ে ই চলে বিন্দুতে যাবে, নিয়ে যাবে। ঠিক আছে। রাইট, তার মানে আমি বুঝতে পারলাম এই যে সে সি থেকে ইতে আসলো, এইখানে এইটুকু যাওয়ার জন্য তাকে কে হেল্প করলো? এইটুকু যাওয়ার জন্য স্রোত 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 তাকে সাহায্য করলো, স্রোত। রাইট। আর ডি বিন্দু জি, স্যার। থেকে সি বিন্দুতে যাওয়ার জন্য তাকে সাহায্য কে করলো? কে? শুধুমাত্র নৌকা, নৌকার বেগ। রাইট। স্রোত তো তাকে সি থেকে ডিতে যাওয়ার জন্য ওই পারে, নদীর এক পার থেকে ওই পারে যাওয়ার জন্য কিন্তু স্রোত কখনোই তাকে সাহায্য করবে না, ঠিক আছে। পুরোটাই সাহায্য করবে কে? তার নিজস্ব গতিবেগ নৌকা যে থাকবে সেটাই নিজস্ব তাকে গতিবেগ। সাহায্য করবে। ওকে, আচ্ছা, এইটুকু আমরা বুঝতে জি, পারলাম। স্যার। এবার আমি আরো কিছু কোয়েশ্চেন করি। দেখো, এখানে হচ্ছে একইভাবে আমরা একটা নদীর দুইটা পার ড্র করলাম। এখানে অবশ্যই নদীতে স্রোত আছে। ওকে, নদীতে স্রোত আছে। একটা নৌকা আছে এ বিন্দুতে আছে, ঠিক আছে। সে বি বিন্দু বরাবর যাত্রা শুরু করলো, মানে সে বি এর দিকে নৌকাটা মুখ করে যাত্রা শুরু করতে যাচ্ছে এবং সাথে সাথে স্রোতও আছে। এখন বলো তো সে বি তে যাবে, সি তে যাবে নাকি ডি তে যাবে? সিতে যাবে স্যার। সিতে যাবে। ডাইরেক্ট সি তে যাবে। কেন সি তে যাবে? কারণ তাকে কে আছে? স্রোত তাকে আছে। ধাক্কা দিতে দিতে সিতে নিয়ে যাবে। স্রোত আছে। আচ্ছা, মনে করো যদি স্রোত না থাকতো তাহলে সে কোথায় যেত? বি তে চলে যেত। তাহলে বিতে যেত, বিতে। হ্যাঁ, বি তে চলে যেত। ধরো স্রোতের বেগ, ধরো এখানে আমি বলে দিলাম যে স্রোতের বেগ সমান সমান পি। স্রোতের বেগ ধরে নিলাম পি, আর নৌকার বেগ সমান সমান আমি ধরে নিলাম কিউ। ওকে, মনোযোগ দিয়ে শোনো, প্রচুর কনফিউশন এখানে আসবে। আচ্ছা, ধরে নেই স্রোত নাই, ঠিক আছে। যদি স্রোত না থাকে তাহলে সে এ থেকে যে বি তে যাত্রা মুখী হয়ে যে যাত্রা শুরু করলো তাহলে সে ডাইরেক্ট বি বিন্দুতে চলে যাবে, ঠিক আছে। কিন্তু তাহলে দেখো তো, এই যে সে এই পার থেকে এ থেকে যে বিতে গেল, সে যে একটু কোনাকুনি যে আনুভূমিক বরাবর যে ডি থেকে বি বিন্দুতে সরে গেল, এই ডিবি সরে যাওয়ার জন্য কি স্রোতের বেগ দায়ী না নৌকার বেগ দায়ী? নৌকার বেগ। নৌকার বেগ। নৌকার বেগ। এখন নৌকার বেগ নৌকার বেগের উপাংশ কয়টা আছে? দুইটা উপাংশ আছে। দুইটা নৌকার বেগ- উপাংশ আছে। হ্যাঁ, নৌকা ধরে নাও স্রোতে বা নদীর সাথে থিটা কোণে যাত্রা শুরু করলো, আলফা কোণে মনে করো আলফা কোণে যাত্রা শুরু করলো। তাহলে নৌকার বেগ যে কিউ, এই কিউ এর দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে কিউ সাইন আলফা, আরেকটা কে? কিউ cos কজ আলফা। আলফা। তাহলে বলতো ডি থেকে বি তে যাওয়ার জন্য কি কিউ সাইন আলফা হেল্প করছে নাকি কিউ কজ আলফা হেল্প করছে, না পুরা কিউ কাজ করছে, নাকি পুরো কিউ হেল্প করছে? পুরো কিউ ডি থেকে বি তে যাওয়ার জন্য। ডিবি হচ্ছে আনুভূমিক দূরত্ব। আবার বলি, ডিবি হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই ডিবিটা কি আনুভূমিক দূরত্ব না উলম্ব দূরত্ব? অবশ্যই এই ডিবিটা হচ্ছে আনুভূমিক অক্ষ বরাবর দূরত্ব। আনুভূমিক দূরত্ব। আর আনুভূমিক অক্ষ বরাবর দূরত্ব যাওয়ার জন্য স্রোতে সবসময় আনুভূমিক উপাংশগুলো সাহায্য করবে। আর এ থেকে সে যে ডি বিন্দুতে গেল, এ থেকে যে সে ডি বিন্দুতে গেল, এই এ ডি এই দূরত্ব হচ্ছে উলম্ব দূরত্ব। আর উলম্ব দূরত্ব যাওয়ার জন্য নৌকার কোন উপাংশ দায়ী থাকবে? নৌকার উলম্ব উপাংশ দায়ী থাকবে। ওকে, আমরা এভাবে মনে রাখবো যে আনুভূমিক দূরত্ব যাওয়ার জন্য নৌকার আনুভূমিক বেগ উপাংশ দায়ী থাকবে এবং উলম্ব বরাবর দূরত্ব যাওয়ার জন্য নৌকার উলম্ব উপাংশ দায়ী থাকবে বা সাহায্য করবে। ওকে, এখন মনে করো স্রোত আছে। তাহলে নৌকাটা কি বিতে যাবে না সিতে যাবে? অবশ্যই সিতে যাবে। সিতে চলে যাবে। সিতে যাবে। ওকে, তাহলে দেখো এই ডিবি অংশ যাওয়ার জন্য হেল্প করেছে নৌকার কিউ কজ আলফা। তোমরা একটু আগে আমি বুঝালাম যে ডি থেকে বিতে যাওয়ার জন্য হেল্প করছে কিউ কজ আলফা। তাহলে বি থেকে সিতে যাওয়ার জন্য হেল্প করছে কে? স্রোত হেল্প করছে না? জি, স্রোত। তাহলে বি থেকে সিতে যাওয়ার জন্য হেল্প করেছে স্রোত। তাহলে ডি বিন্দু থেকে সি বিন্দুতে যাওয়ার জন্য কে হেল্প করছে? নৌকার আনুভূমিক উপাংশ আর স্রোত এবং স্রোত। আর উলম্ব বরাবর যেতে সাহায্য করেছে কে? শুধুমাত্র নৌকার উলম্ব উপাংশ। শুধুমাত্র নৌকার উলম্ব উপাংশ। তো এই কনসেপ্ট থেকে আমরা যেটা বুঝতে পারলাম, একটা নদীর এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য
স্রোত কখনো সাহায্য করবে না। একটা নদীর এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য স্রোত কখনো সাহায্য করবে না। সাহায্য কে করবে? নৌকার বেগের কোন নৌকার বেগ। উপাংশ? নৌকার বেগের উলম্ব উপাংশ। ঠিক আছে, মনে থাকবে, নৌকার বেগের উলম্ব উপাংশ। এই কারণে আমরা যখন উলম্ব দূরত্ব নিয়ে কাজ করব তখন বেগের উলম্ব উপাংশ নিয়ে কাজ করব। আমরা যখন আনুভূমিক দূরত্ব নিয়ে কাজ করব তখন আমরা আনুভূমিক বরাবর যে বেগগুলা কাজ করবে সেই আনুভূমিক বরাবর বেগের উপাংশগুলা নিয়ে আমরা কাজ করে থাকব। মনে থাকবে? এই কনফিউশনটা যখন এইটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলে আমরা হচ্ছে আমাদের যে কোনো ম্যাথ ইজিলি সমাধান করতে পারবো। এইবার আমরা শেয়ার স্ক্রিনটা অফ করে আমরা শেয়ার স্ক্রিনে চলে যাচ্ছি, আমাদের প্রবলেমটা দেখে আসি যে প্রবলেম কি বলছে। ওকে, এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার আমরা 2 তে যাচ্ছি। এখানে বলা আছে একটি নদীর স্রোতের বেগ হচ্ছে গিয়ে 5 মিটার পার সেকেন্ড। নদীতে স্রোতের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর 10 মিটার পার সেকেন্ড বেগের একটি নৌকায় সোজাসুজি নদী পাড়ি দিতে 1 মিনিট 40 সেকেন্ড সময় লাগে। নদীর প্রস্থ কত? ওকে, নদীর প্রস্থ কত সেটা আমাদের জিজ্ঞেস করেছে। এখন আমরা ধরেছি যে স্রোতের বেগ হচ্ছে পি, স্রোতের বেগকে আমরা পি ইকুয়ালস টু এম মিটার পার সেকেন্ড বললাম। এখন বলো নৌকাটা ঠিক সোজাসুজি বি তে যেতে চায়, কিন্তু স্রোত যেহেতু আছে সে যদি এবি পথে যাত্রা শুরু করে সে হচ্ছে এই বিন্দুতে চলে আসবে, কিন্তু সে যদি সি বিন্দু মুখী যাত্রা শুরু করে তাহলে স্রোত তাকে ধাক্কা দিতে দিতে একসময় বি বিন্দুতে নিয়ে আসবে। এই কারণে মাঝিটা কি চালাকি করলো, সে হচ্ছে এসি বরাবর যাত্রা শুরু করলো। ওকে, এসি বরাবর নৌকার নদীর বেগের সাথে আলফা ডিগ্রি কোণে যাত্রা শুরু করলো। ওকে, কিন্তু আলফা ডিগ্রি কত ডিগ্রি কোণে আলফাটা আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি সে আলফা ডিগ্রি কোণে যাত্রা শুরু করলে ঠিক সে সোজাসুজি ওই পারে পৌঁছাবে। আর সোজাসুজি সে যদি ওই পারে পৌঁছায় তখন নদীর বেগের সাথে তখন সে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে, কারণ সে যেহেতু সোজাসুজি পৌঁছাবে তাহলে নদীর বেগের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকবে। তো আমরা কিন্তু রেজাল্ট অ্যাঙ্গেলটা জানি, সেটা হচ্ছে 90 ডিগ্রি। এই কারণে আমরা ধরে নিয়েছি যে লব্ধি বেগটা হচ্ছে ভি, পি এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। পি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ডকে স্রোতের বেগ। তাহলে ট্যান থিটা আমরা কি লিখবো? যেটা যার সাথে কোণ উৎপন্ন করে রাখবে তাকে আমরা ফ্রি রাখবো, বাকি থাকবে কিউ কজ আলফা, উপরে থাকবে কিউ সাইন আলফা। তারপর আমরা মান বসিয়ে দেখলাম ট্যান 90 ডিগ্রি, এটা নিয়ে ক্যালকুলেশন করে দেখলাম আলফার মান কত আসছে, 120 ডিগ্রি। তাহলে সে যদি 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে তবেই সে, এবং সি মুখে 120 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে নদীর বেগের সাথে, তাহলে সে ঠিক সোজাসুজি অপর পারে গিয়ে পৌঁছবে। এখন নৌকার বেগ তো আমরা জানি 10 মিটার পার সেকেন্ড, যেটাকে আমরা কিউ দিয়ে চিহ্নিত করেছি। তাহলে নৌকার বেগের আনুভূমিক উপাংশ কত আসবে? কিউ কজ আলফা, এবং নৌকার বেগের উলম্ব উপাংশ আসবে কিউ সাইন আলফা। এখন বলো দেখি, এই যে নৌকাটা ওই পারে যাওয়ার জন্য এখানে জিজ্ঞেস করেছে নদীর প্রস্থ কত। এখন নদীর প্রস্থ যা কথা, উলম্ব দূরত্ব একই কথা কি না? জি স্যার। ওকে, তাহলে আমরা যদি উলম্ব দূরত্বটা ক্যালকুলেশন করতে পারি তাহলে আমাদের নদীর প্রস্থটা ইজিলি ক্যালকুলেশন চলে আসবে। আমরা কি জানি, দূরত্ব মানে কি? বেগ ইনটু সময়, এটা আমরা লিখবো। বেগ মানে আমরা কোন বেগ নিয়ে কাজ করবো বলো দেখি? এবি বরাবর বেগ, নাকি এসি বরাবর বেগ, না সিবি বরাবর বেগ? এসি বরাবর বেগ। এসি বরাবর কেন বেগ নিয়ে কাজ করব? আমরা যেহেতু যাব অপর পারে, আমরা যেহেতু নদীর অপর পারে যাব, সোজাসুজিটা কোন উপাংশ? বেগের উলম্ব উপাংশ। এই কারণে আমরা উলম্ব উপাংশ নিয়েই কাজ করব। ওকে, আচ্ছা, তো এবি বরাবর আমরা হচ্ছে যেহেতু সোজাসুজি যাব এই কারণে বেগের উলম্ব উপাংশ নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে এবি বরাবর বেগ, আর হচ্ছে সময় হচ্ছে গিয়ে টি। ঠিক আছে, এখন এবি বরাবর বেগ কত? কিউ সাইন আলফা, এবং ওই পারে যেতে কত সময় লাগে? 1 মিনিট 40 সেকেন্ড। তো 1 মিনিট 40 সেকেন্ড হচ্ছে 100 সেকেন্ড, নিয়ে কাজ করে দেখলাম 66.03 মিটার আসলো। তাহলে এটা হচ্ছে দূরত্ব, নৌকাটার দূরত্ব কত? 866.03 মিটার। এটাই হচ্ছে নদীর প্রস্থ হিসেবে কাজ হবে। ওকে, কোনো কনফিউশন? ওকে, থ্যাংক ইউ। এবার আমরা নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথ, এই যে এবি বরাবর তো বেগ দেয়া ছিল না। এবি বরাবর বেগ কেন কোথায় দেয়া ছিল না? এবি বরাবর বেগ, হ্যাঁ এবি বরাবর বেগ দেয়া ছিল। এসি বরাবর দেয়া ছিল অবশ্যই।
হ্যাঁ হ্যাঁ, এসি বরাবর বেগ জি, হচ্ছে কত 10, রাইট? 10 মিটার পার হ্যাঁ। সেকেন্ড। জি আর এবি বরাবর বেগ কি 10, এবি বরাবর এবি বেগটা কি দেখো তো 10 এর একটা উপাংশ না, 10 এর উলম্ব উপাংশ না এটা, 10। তাই না? জি স্যার 10 এর উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ কত কিউ সাইন আলফা, কিউটাকে 10 আর সাইন আলফা, আলফাটাকে এই যে আলফাটা একটু আগে বের করলাম 120 ডিগ্রি, বুঝতে পারছি? জি স্যার। ওকে, তো এইভাবে আমরা আমাদের ম্যাথটা সলভ করতে পারলাম। এবার আমরা নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথে বলেছে একটি নৌকা চিত্র অনুযায়ী 2.5 মিটার প্রস্থের একটি নদীতে এ বিন্দুতে অবস্থান হতে এডি বরাবর যাচ্ছে। সে হচ্ছে এডি বরাবর যাত্রা শুরু করেছে, এ বিন্দুতে ছিল, ঠিক আছে? স্থির পানিতে নৌকার বেগ, খেয়াল করে দেখো এখানে নৌকার বেগ মান দেওয়া নাই, মানের সাথে দিকও দেওয়া আছে, সেটা হচ্ছে 3i প্লাস 3j মিটার পার সেকেন্ড। স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে 3i প্লাস 3j মিটার পার সেকেন্ড, তার মানে এই 3 হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, আর এই 3 হচ্ছে পরের 3টা হচ্ছে কোন অক্ষ বরাবর উপাংশ? পরের যে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। তার মানে প্রথম আই এর সাথে যে 3টা আছে সেটা হচ্ছে আনুভূমিক উপাংশ, এবং জে এর সাথে যে 3টা আছে সেটা হচ্ছে উলম্ব উপাংশ। আচ্ছা, এবং স্রোতের বেগ বলে দেওয়া আছে 2i। স্রোতের বেগ যেহেতু শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই থাকে, এই কারণে ওয়াই উপাংশটা থাকবে না, এটা স্বাভাবিক, তাহলে স্রোতের বেগ হচ্ছে 2i। অন্য একটি ক্ষেত্রে নৌকাটিকে এবি বরাবর একই দ্রুতিতে চালানো হয়। আরেকটি নৌকা এবি বরাবর যাত্রা শুরু করলো, এডি বরাবর নৌকাটা যেই বেগে যাত্রা শুরু করলো, মানে যেই বেগের মান নিয়ে যাত্রা শুরু করলো, এবি বরাবর আরেকটা নৌকা একই স্পিড নিয়ে ওই পারে যাত্রা শুরু করলো। এডি বরাবর নৌকার বেগ আর এবি বরাবর নৌকার বেগের মান সমান, কিন্তু দিক ভিন্ন। ওকে, দিক ভিন্ন। আচ্ছা, কোশ্চেন কোনটা কম নাম্বার কোশ্চেন করছে নদীর সমতলের উপর একক ভেক্টর নির্ণয় করো। সমতলের উপর একক ভেক্টর, এটা তোমরা পারো, এটা তোমরা নিজেরা সমাধান করে নিবা। এখানে পি, এটা হচ্ছে কি ধরে নিবা নৌকার বেগকে ধরে নিবা পি, আর নদীর স্রোতের বেগকে ধরে নিবা পি, আর নৌকার বেগকে ধরে নিবা কিউ। ওই দুইটার উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করবা, সেটাই তোমরা অলরেডি অনেকবার করেছো, আরেকবার করে ফেলবা। আমি শুধু খ নাম্বারটা এখানে করে দিয়েছি, আবার বলছি আমি শুধু খ নাম্বারটা করে দিয়েছি, ক নাম্বারটা কিন্তু না। ক নাম্বারটা বলেছে যে ডু ইউর সেলফ। ধরি আমরা নৌকার বেগ হচ্ছে গিয়ে দেওয়া আছে, নৌকার বেগটা আমরা কিউ দিয়ে ডিফাইন করলাম, সেটা হচ্ছে 3i প্লাস 3j। আর নৌকার বেগের দ্রুতিটা কত হবে? 3√2 মিটার পার সেকেন্ড। ওকে, স্রোতের বেগ কত? 2i, এবং স্রোতের দ্রুতি কত হবে? 2 মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে? প্রথম ক্ষেত্রে অপর পারে যেতে যদি t1 সময় লাগে, প্রথম ক্ষেত্রে কোন বরাবর ক্রিয়াশীল ছিল? এডি বরাবর ক্রিয়াশীল ছিল। এখন ওই পারে যে যাবে সে হচ্ছে এডি বরাবর যে ক্রিয়াশীল যাত্রা শুরু করেছিল, সে যেহেতু স্রোত আছে তাহলে সে কি করবে? এইখানে এই যে ইয়েলো লাইনটা ড্র করলাম, সেই এই ই বরাবর সে পৌঁছে যাবে। ওকে, সে হচ্ছে গিয়ে এই ই বিন্দুতে পৌঁছে যাবে। এখন এই আনুভূমিক যে দূরত্বটা, এই দূরত্বটা কি যেটা আমি ড্র করতেছি, সেটা হচ্ছে উলম্ব দূরত্ব। তো উলম্ব দূরত্ব যাওয়ার জন্য আমাদের বেগের উলম্ব উপাংশটাই সাহায্য করবে, এবং উলম্ব দূরত্বটা হচ্ছে 2.5 কিলোমিটার। আমরা যদি 2.5 কিলোমিটারকে মিটারে নেই তাহলে সেটা হবে 2500 মিটার আসবে, ঠিক আছে? তো প্রথম ক্ষেত্রে অপর পারে যেতে সময়, দূরত্ব বাই বেগ, এটা হচ্ছে উপরে লিখেছে দূরত্ব, নিচে হচ্ছে বেগ। তো অপর পারে যেতে কত সময় লাগবে? এই আই এর সাথে যে 3 আছে সেটা নিয়ে কাজ করব, না জে এর সাথে যে 3 আছে সেটা নিয়ে কাজ করব? জে এর সাথে যে 3 আছে সেটা নিয়ে কাজ করব, এবং সেটা দিয়ে আমরা ভাগ করলাম, ভাগ করে দেখলাম সেটা আসলে 83.33 সেকেন্ড আসছে। দ্বিতীয় ক্ষেত্রে স্যার স্রোতের দ্রুতি কিভাবে স্যার 2 হয়? এখন তো স্যার √2 হবে না? √2 হবে, 2 স্কয়ার করে তারপর রুট করো, প্রত্যেকটাকে স্কয়ার করে যোগ করতে হয় না? 2 স্কয়ার করে রুট করলে কত হবে? ও 2 আচ্ছা, হবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে অপর পারে যেতে কত সময়? আমি ধরে নিয়েছি দ্বিতীয় ক্ষেত্রে অপর পারে যেতে সময় লাগবে হচ্ছে t2। তাহলে t2 কত হবে? একইভাবে দূরত্ব বাই বেগ। এখন অপর পারে দ্বিতীয় ক্ষেত্রে নৌকাটা কি এবি বরাবর যাত্রা শুরু করেছিল, তো যেহেতু এবি বরাবর যাত্রা শুরু করেছিল একই দ্রুতিতে, সেটা কত? 3√2 মিটার পার সেকেন্ড, আর সোজাসুজি, আর ডানে ছিল 2। ওকে, তাহলে যেহেতু সে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করেছিল, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দ্রুতির কোন উপাংশটা কাজে করবে? মানে এবি বরাবর যে নৌকাটা যাত্রা শুরু করেছিল তার কি উলম্ব উপাংশটাই সাহায্য করবে। এখানে উলম্ব দূরত্ব বাই উলম্ব বেগের উলম্ব উপাংশ, সেটা কত? 3√2 sin 90। sin 90 কেন? কারণ সে স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করেছিল, এই কারণে sin 90 আসছে।
আর 3√2 কে কিভাবে আসলো? 3√2 হচ্ছে গিয়ে তার বেগের মান। ওকে, প্রথম ক্ষেত্রে ডাইরেক্ট দিক দিয়ে দিয়েছিল, এই কারণে আমরা করতে পেরেছি, এই 3 দিয়ে ডাইরেক্ট ডিভাইড করছি। দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু আমাদের মান বলেছে যে একই দ্রুতিতে যাত্রা শুরু করেছে, এই কারণে আমরা sin 90 নিয়ে কাজ করে আমরা দেখলাম 589.26 সেকেন্ড লেগেছে। তো দ্বিতীয় ক্ষেত্রে সময় কম লেগেছে, তো দ্বিতীয় ক্ষেত্রে নৌকাটা আগে পৌঁছাবে, মানে ওই পারে যাবে, দ্বিতীয় ক্ষেত্রটা আগে। বুঝতে পারছি ম্যাথটা? এবার তোমরা তোমাদের সেকেন্ড পার্টটা একবার স্যার। হ্যাঁ, এবার তোমরা তোমাদের রোল নাম্বারগুলো দিয়ে দাও। সেকেন্ড পার্ট আমি বুঝাচ্ছি। হ্যাঁ, সেকেন্ড পার্ট আমি বুঝতে পারছি, অনেকে বুঝো না, আমি বোর্ডে বুঝাচ্ছি সেকেন্ড পার্টটা। হ্যাঁ, ওকে, সেকেন্ড পার্টটা হচ্ছে যে ম্যাথটা প্রথম ক্ষেত্রের এডি বরাবর যে নৌকার বেগ যে ছিল সেটা হচ্ছে গিয়ে তোমার কত, 3i প্লাস কত, 3j। ওকে, এখানে বেগের মান কত ছিল, 3√2 মিটার পার সেকেন্ড। এবি বরাবর যে নৌকাটা যাত্রা শুরু করেছিল ও বেগের মান কত, 3√2, এই বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল। প্রথম ক্ষেত্রে নৌকাটা এই বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে নৌকাটা, প্রথম ক্ষেত্রে নৌকার যে স্পিড, ওই স্পিড নিয়ে নৌকাটা এবি বরাবর যাত্রা শুরু করেছিল। দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু নৌকাটার বেগের মান দেওয়া ছিল না, সরি বেগের মান দেওয়া আছে কিন্তু কোন দিক সেটা দেওয়া ছিল না। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে দেখো, নৌকাটা যেহেতু সোজাসুজি যাত্রা শুরু করেছিল স্রোতের বেগের সাথে, তাহলে সে স্রোতের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি বেগের মান হিসেব করতে চাই, তাহলে আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে ভি কজ আলফা আই ক্যাপ, আর এখানে কি লিখবো, ভি সাইন আলফা, এখানে কত লিখবো, জে ক্যাপ লিখবো। তাহলে আমি যদি লিখি ভি এর মান কত, 3√2, এখানে কত লিখবো, কজ 90 আই ক্যাপ, আর এখানে কত লিখবো, 3√2 সাইন 90, এখানে লিখবো জে ক্যাপ। এখানে কত হবে, 0 আই ক্যাপ, আর এখানে কত হবে, 3√2 জে ক্যাপ। আমি প্রথমটা যখন এডি বরাবর যখন কাজ করছি তখন এই 3 দিয়ে ভাগ করেছি, আর এবি বরাবর যে বেগ সেটা কত দিয়ে ভাগ করেছি, 3√2 দিয়ে ভাগ করেছি। দেখো তো, যে উপাংশ, উলম্ব উপাংশ দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, এখন বুঝছো? বুঝতে পারছো সবাই? ম্যাথটা খুব কঠিন মনে হচ্ছে। ম্যাথটা কঠিন মনে হচ্ছে? স্যার আরেকবার বুঝাই দিবেন প্লিজ স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে নৌকার ম্যাথের সবচেয়ে কঠিন ম্যাথ। আবার ভালো মতো বুঝাচ্ছি। একটা নদী হচ্ছে এই বরাবর, সে হচ্ছে এ থেকে বি বিন্দু হচ্ছে তার অপর পার, সে হচ্ছে এডি বরাবর যাত্রা শুরু করেছিল। এডি বরাবর তার বেগের মান কত ছিল, 3i 3j, তাই না? এডি বরাবর তার বেগের মান ছিল 3i, আর এখানে ছিল 3j। তাহলে এটা হচ্ছে তার মানে আনুভূমিক উপাংশ হচ্ছে 3, আর উলম্ব উপাংশ কত, 3, তাই না? উলম্ব উপাংশ হচ্ছে 3, আর এই পাশটা কত, 2.5 কিলোমিটার। তাহলে অপর পারে যেতে বেগের কোন উপাংশ দায়ী, এই 3 দায়ী। ঠিক আছে, এই উপাংশ দায়ী। এই কারণে আমি এডি বরাবর নিয়ে যখন কাজ করেছিলাম তখন আমরা সময়টা কি হিসেব করেছিলাম, সময় মানে কি দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব কত, 2500, আর বেগ কোনটা কাজে আসবে, যে এর এই 3টা কাজে আসবে, উলম্ব উপাংশটা কাজে আসবে, এই কারণে আমরা 3 দিয়ে ভাগ করেছিলাম। এটা তো বুঝছো নাকি? ওকে, কিন্তু আরেকটা নৌকা সে কি করলো, এডি বরাবর নৌকাটা যেই স্পিড নিয়ে এ থেকে ডি তে যাত্রা শুরু করতে চাচ্ছে, আরেকটা নৌকা এ থেকে বি তে একই স্পিডে, ঠিক আছে, স্পিড একই, এ থেকে ডি তে যেই স্পিডে যাত্রা শুরু করতে চাচ্ছিল, এ থেকে বিতে একই স্পিডে যাত্রা শুরু করতে চাচ্ছে। তো এ থেকে দিতে তার স্পিড কত ছিল, বেগ আর দ্রুতি কিন্তু দুটো আলাদা জিনিস, ভেলোসিটি এন্ড স্পিড কিন্তু দুটো আলাদা জিনিস। তাহলে এডি বরাবর নৌকার স্পিড ছিল কত, 3√2। ওকে, আমরা একটু দেখেছি। তাহলে এডি বরাবর নৌকার স্পিডও কত হবে, 3√2 স্পিডে কি যাত্রা শুরু করবে, তাই না? এখন এই 3√2 এই নৌকাটার যে স্পিডে যে এবি বরাবর যে সে যে যাত্রা শুরু করেছে তার কি আনুভূমিক উপাংশ আছে নাকি নাই? সে সোজাসুজি যাত্রা শুরু করেছে, সোজাসুজি যদি যেহেতু সে সোজাসুজি যাত্রা শুরু করেছে তাহলে তার আনুভূমিক উপাংশ নাই। আমি লিখতে পারবো কি, এবি বরাবর যদি আমি বেগ লিখতে চাই তাহলে আমি কি লিখবো, 0i প্লাস কত, 3√2 জে ক্যাপ লিখবো।
কারণ স্পিড একই রকম, এডি বরাবর যে স্পিড এবি বরাবর স্পিডটা হচ্ছে একই রকম, এই কারণে লিখলাম 0i 3√2 j ক্যাপ। এই কারণে আমরা যখন এবি বরাবর সময়টা হিসাব করব, তাহলে সময় হিসাবটা কি হবে? দূরত্ব বাই বেগ। দূরত্ব কত? একইভাবে 2500, আর বেগ কোনটা আসবে? 0 আসবে না 3√2 আসবে? অবশ্যই উলম্ব দূরত্ব যাওয়ার জন্য 3√2 কাজে আসবে, এই কারণে আমি 3√2 দিয়ে ভাগ করলাম। বুঝতে পারছি? আর যদি মনে করো এডিটাকে যদি আমি এইভাবে ভাগ করতে চাই, এডি এখন বলবা আচ্ছা স্যার তাহলে তো এডি বরাবর সে যে যাত্রা শুরু করেছে তারও তো স্পিড 3√2 ছিল, আপনি এখানে 3√2 এখানে কেন লেখেন নাই? ওইটাও লেখা যাবে। এডি বরাবর আমরা যদি বেগ হিসেব করি তাহলে কত আসবে? এই যে 3√2 এডি বরাবর, তাহলে এই 3√2 এর cos থিটা আই ক্যাপ আসবে, আর এখানে 3√2 এর sin থিটা জে ক্যাপ আসবে। তখন 3 ওইখানে এডি বরাবর যে ছিল 3i এবং 3j ছিল, এই দুইটা 3 নিয়ে কাজ করে প্রমাণ করা যাবে থিটা ইকুয়ালস টু হচ্ছে 45 ডিগ্রি। তো তুমি যদি এখানে লিখো 3√2 cos 45 ডিগ্রি আই ক্যাপ, আর এখানে 3√2 sin 45 ডিগ্রি জে ক্যাপ যদি লেখো, cos 45 কত? 1/√2, তাই না? তখন খেয়াল করে দেখো cos 45 এর বদলে যদি 1/√2 আসে, এই √2 এর 2 কেটে গিয়ে বাকি থাকবে কে? বাকি থাকবে এই 3i। আর এখানে sin 45 হচ্ছে গিয়ে 1/√2, আর এখানে এই √2 কেটে গিয়ে বাকি থাকবে কে? এই 3j। বুঝতে পারছি? এই কারণে আমরা হ্যাঁ একই আসবে, এই কারণে আমরা ওইখান প্রথম ক্ষেত্রে বেগ দেওয়া ছিল, দ্বিতীয় ক্ষেত্রে দ্রুতি দেওয়া ছিল, এই কারণে আমরা এই কাজটা করেছি। ওকে, তো স্যার ওই সময় দেখলাম যে sin 90 ডিগ্রি দিয়ে গুণ দিয়েছেন, ওটা কি দেওয়া লাগবে? sin 90 দিয়েছি যাতে তুমি না, নাকি? বুঝতে পারো, sin না দিলেও হবে। আচ্ছা, sin 90 এর মান তো ওকে একই স্যার। হয়ে যায়, ঠিক আছে? একের সাথে হ্যাঁ স্যার, গুণ করলে তো একই আবার হয়ে যায়, ওইটাই ব্যাক কিন্তু করবে। মানে কি দেওয়া লাগবে নাকি না দিলেও চলবে? না দিলেও চলবে, দিলেও চলবে, তোমার ইচ্ছা। ঠিক আছে, জি স্যার, ওকে। ধন্যবাদ। এবার আমরা আসি আমাদের হোমওয়ার্কে। হোমওয়ার্কটা এবার আজকে কয়েকটা ম্যাথ আমি বোর্ড থেকে দিয়েছি, এগুলা তোমরা অবশ্যই করবা, কারণ এবং হোমওয়ার্ক যখন তোমরা সাবমিট করবে অবশ্যই লিখবা, ডেট লিখবা, আর হচ্ছে ডেটটা লিখলেই হবে শুধুমাত্র, যে এত তারিখের হোমওয়ার্ক। এখানে 5টা হোমওয়ার্ক আছে। ঢাকা বোর্ড 2017 করবা, যশোর বোর্ড 17 করবা, চট্টগ্রাম বোর্ড 17, কুমিল্লা বোর্ড 19, যশোর বোর্ড 19। এখানে যে 5টা হোমওয়ার্ক দেওয়া আছে, এই 5টা হোমওয়ার্কে কি কি আছে আমি একটু বলি। 5টা হোমওয়ার্কে তুমি পাবা হচ্ছে গিয়ে নৌকার কিছু ম্যাথ পাবা, স্রোতের নৌকার কিছু ম্যাথ পাবা, এবং পাবা হচ্ছে ডট গুণফল ক্রস গুণফলের ম্যাথ পাবা, আর পাবা হচ্ছে সামান্তরিকের সূত্র পাবা। সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করে কিভাবে অন্যান্য প্রবলেমগুলো সমাধান করতে হয় সেগুলো তোমরা পেয়ে যাবা সবগুলা। স্যার এই প্রশ্নগুলো কোথায় পাবো? প্রশ্নগুলো তুমি যে বই কিনেছো সেই বইয়ের পেছনে পাবা, ব্যাক সাইডে প্রশ্নগুলো দেওয়া আছে। হ্যাঁ, স্যার বলো। শুধু বইয়ের কি প্রশ্ন? গ আর ঘ। শুধু গ আর ঘ করবা, ঠিক আছে? আর ক খ পরে রাখবা, ওইটা আমাকে না দিলেও চলবে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে গিয়ে, হ্যাঁ এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এগুলো ভালো মতো অবশ্যই করবা, এবং আশা করি এগুলো যদি করতে পারো তাহলে দেখবা তোমার প্রবলেম আর থাকবে না। আর আজকের ম্যাথে তোমার যেখানে খুশি ফার্স্ট লেকচারে আমার মোবাইল নাম্বার, ইমেল নাম্বার সবকিছু দেওয়া আছে, সেখান থেকে কালেক্ট করে নিবা। ফার্স্ট লেকচারে সব ইনফরমেশন দেওয়া আছে, কোথায় সাবমিট কিভাবে করতে হবে। ফার্স্ট লেকচার ভালো মতো খেয়াল করবা, পিডিএফটা খেয়াল করবা। ওকে, তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যথেষ্ট কনসেন্ট্রেশন দেওয়ার জন্য, এবং এইভাবে কনসেন্ট্রেশন থাকলে তোমরা অবশ্যই এই অনলাইন ক্লাসের থ্রুতে অনেক কিছু শিখতে পারবা। শেখার অপশন যেহেতু অনেক ভালো আছে, অনেক এভাবে করে শিখে নিতে হবে, ঠিক আছে? আবার যখন আমাদের কলেজ খুলবে তখন আমরা ইনশাল্লাহ আরো ভালো মতো সামনাসামনি ক্লাস করে শিখতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।